স্বাগত এশিয়ানদের সংবাদে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে বিস্তারিত সংবাদ। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতবিক্ষত গ্রামের পর গ্রাম দুঃস্বপ্নের মতো পানির তোড়ে ভেসে গেছে সহায় সম্বল। ৩৬ বছরের মধ্যে এমন বন্যা দেখেননি স্থানীয়রা। মাঠঘাট তো ডুবেছেই, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। এতে পানিবন্দী ১২ জেলার অর্ধ কোটি মানুষ। আশ্রয় আর খাবারের অভাবে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। গত ২ দিনে বানের পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভয়াবহ বন্যার কবলে দেশের ১২ জেলার কয়েক লাখ মানুষ। আকস্মিক বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি আর রাস্তাঘাট, বন্ধ অনেক এলাকার যোগাযোগও। সহায় সম্বল ঘরে রেখেই আশ্রয়কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। বানের জলে তলিয়েছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। পানিবন্দী জেলার প্রায় ২০ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আমাদের জন্মের পর থেকে নোয়াখালীতে কোনো বন্যা দেখি নাই। নোয়াখালীবাসী এটার জন্য কখনোই প্রস্তুত ছিল না। দেখেন ভাই, আমাদের অবস্থা খুবই সংকটময়, খুবই অবস্থা আমাদের ভালো না ভাই। আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে এই যে কাটলা, বাড়িঘর দুয়া সবে আমাদের ডুবে গেছে ভাই। একই অবস্থা কুমিল্লার বেশ কয়েকটি উপজেলায়। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত অনেক এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন পানিবন্দীরা। চট্টগ্রামের ১৬ উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা, তলিয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির বিস্তীর্ণ জনপদ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী ৬ উপজেলার অন্তত ৩ লাখ মানুষ। এদিকে মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। বাচ্চা কাচ্চা লই এই মালচা বানা টানি আমরা খুব কষ্ট। এর মাঝে গরম মাঝে যে জিনিসপত্র আছিল সব আমরা পানি তোলে। এখন আমরা অসহায় মানুষ, আমরা কই ভাই কিচ্ছু নাই, অস্তিত্ব কিচ্ছু নাই, খালি পিন্নর কাপড় লইয়া লই আমরা আইছি। ও দেখো তাই গরো গিয়া কিচ্ছু আছে না, আমরা খানি নাই, আমরা খাইতাম কই থেকে চুলা উলা নাই। আমাদের ঘরে যা সম্পূর্ণ আছিল পানির তলে আছে, আমি কিছু আনার মতন না, খালি বাচ্চাটা লইয়া জন্য বাড়াই আইছি। স্বামী হইল প্রতিবন্ধী, তাই না বিজি বিজি ডুব দিয়েছেন। ৫ জন মানুষে পানির তলে থাকি তুলিয়া ডাবু দিয়া লইয়াছে। রাত্রে আবার চিরামুড়ি দেওয়া হয়েছে। শুধু শুকনা খাবার খাইয়া আমরা এখন দিন যাপন করতেছি, খুব কষ্টে আছি আমরা। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৫টি উপজেলার ২২টি ইউনিয়ন বন্যা কবলিত। এখনও বিপদসীমার ১৯২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? জি সুবর্ণা, আপনি জানেন যে স্মরণকালের এই ভয়াবহ বন্যা যা নোয়াখালীবাসীর বর্তমান প্রজন্ম কখনো দেখেনি। বর্তমান প্রজন্মের কাছে অচেনা বন্যা দুর্বিষহ জীবন নিয়ে এসেছে। মানুষজন দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রই কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সেই সঙ্গে সংকট সৃষ্টি হয়েছে শুকনো খাবারের, পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা নোয়াখালীতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি নোয়াখালীর মৎস্য অফিসার তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে নোয়াখালীতে ৬১৫ কোটি টাকার মাছ কিন্তু ভেসে চলে গেছে এবং প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে জানিয়েছে প্রায় ১০ কোটি টাকার গবাদি পশু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, খাদ্য সংকট পড়েছে। আর যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু পর্যাপ্ত ফোর্স নেই। এখানে যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় যে সাধারণ যে বানভাসী মানুষ এসে উপস্থিত হয়েছে তাদেরকে নিয়মিত খাদ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছে সেগুলো সংকট দেখা দিয়েছে। এছাড়া মেডিকেল টিমের প্রয়োজন এবং আমাকে আরো কিছু ভুক্তভোগী জানিয়েছেন যে বিছানার ব্যবস্থা নেই, পর্যাপ্ত বিছানার ব্যবস্থা নেই। প্রশাসনিক কর্মকর্তারা যদিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সেগুলো অপ্রতুল বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। তো আমি এই মুহূর্তে একটি আশ্রয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেখানে
সোনাইমুড়ি উপজেলা যুব দলের যিনি আহ্বায়ক এবং এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তার বানভাসী মানুষের জন্য এই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছেন। তার কাছ থেকে জানবো যে তিনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এখানে। যে আমাদেরকে জানাবেন যে আপনার এই ওয়ার্ডে বা এই উপজেলা মানুষের জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার এই ক্ষুদ্র বয়সে যেই বর্তমান বন্যার পরিস্থিতি আমি দেখছি, এটা কিন্তু আমার এই প্রথমে দেখা। মানুষের যেই দুর্ভোগ, দুঃসময়, দুর্দিন যাচ্ছে, এই দুঃসময় দুর্দিনে সকলের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে আসছে মানুষকে শুকনা খাওয়ার, মানুষের থাকার ব্যবস্থা যার যার জায়গা থেকে যে পরিমাণ করার চেষ্টা করে যাচ্ছে। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিদ্যুতের যে ব্যবস্থা, বিদ্যুতের সংকটের কারণে মানুষ খুব কষ্টে আছে। এইখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা গ্যাসের দাম বৃদ্ধি করেছে, দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করেছে। তার কারণে আজকে বানবাসী মানুষ, বাড়িহারা মানুষ, তাদের ভিটেহারা মানুষ আজকে সোনামুড়ি মডেল উচ্চ বিদ্যালয়, সোনামুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসায় থেকেও তারা কষ্ট করছে। মানুষ যে পরিমাণ দিচ্ছে তা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পাওয়ার পরেও ওই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করবো প্রশাসন যদি ওই দিকে দৃষ্টি নজর করেন। যে সুবর্ণা, আপনি শুনছিলেন যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরও কিছু অসাধু ব্যবসায়ী সহ বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন সংকট সৃষ্টি হচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেখানকার বন্যা পরিস্থিতি। দর্শক, কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান। কুমিল্লাতে আপনারা জানেন যে আসলে বিগত 3 থেকে 4 দিন যাবত যে এখানে যে কুমিল্লার যে গুমতি নদীর যে অবস্থা, সেটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু ভয়াবহ কিন্তু রূপ নিয়েছে। তবে গতকাল রাত 11:30টার দিকে এখানে যে আমাদের যে কুমিল্লার যে গুমতি নদী রয়েছে, সেই গুমতি নদীর কিন্তু আসলে বুড়িচং উপজেলার এই যে আমি যে স্থানটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেই স্থানটির মধ্যে কিন্তু আসলে বাঁধ কিন্তু ভেঙে যায় এবং সেই বাঁধ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে দেখা গেছে যে এই বুড়িচং উপজেলার কয়েকটি গ্রাম পানিতে এভাবে কিন্তু প্রবাহিত হয়েছে। যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, এখানে অসংখ্য গ্রাম, ওখানে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তের মধ্যে পানিবন্দী রয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে যেই লোকগুলো ছিল, আসলে অসংখ্য গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো এই মুহূর্তে পানিবন্দী। এখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তের মধ্যে পানিবন্দী হিসেবে রয়েছে। তো এখানে যদি আপনাদেরকে বলে দিতে চাই, সেনাবাহিনী এবং কি এখানে পুলিশ প্রশাসন, এলাকার সর্বসাধারণ জনগণ, তারা মিলেই কিন্তু এখানে কাজ করছে। তবে যেই এলাকাগুলো পানিতে ডুবে গেছে, সেই এলাকাগুলো কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে উদ্ধার অভিযান চলছে এবং তারা সকাল থেকে এবং গতকালকে রাত এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু তারা সার্বিকভাবে কিন্তু তারা এলাকার যে মানুষগুলো রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টা করছে। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কুমিল্লার বুড়িচং উপজেলার যেই বামনপাড়া, বুড়িচং এবং কি এখানে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোর মধ্যে বর্তমানে যে যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব কষ্টে জীবনযাপন করছেন। তবে এ ছিল কুমিল্লা থেকে গুমতি নদীর বাঁধ ভাঙার সর্বশেষ সংবাদ। নদীতে জোয়ারের চাপে ওয়াবদার বেড়ি বাঁধ ভেঙে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের 14টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে জেলার দেলুটি ইউনিয়নের প্রায় 300 ফুটের বেশি ওয়াবদার বাঁধ ভেঙে যায়। এতে পানি ঢুকে প্রথমে উপজেলার কালীনগর, হরিণখোলা, দারুন মল্লিক গ্রাম প্লাবিত হয়। বাঁধ সংস্কার না করায় দেলুটি ইউনিয়নের 14টি গ্রাম নতুন করে পানিতে তলিয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল। আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। মানে পরিকল্পনার অভাব, আমি যেটা মনে করি, যদি ওনারা একটু পরিকল্পনা করে কাজটা করতেন, তো আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। এই বেড়িবাঁধ আসলে যেভাবে মজবুত করে দেওয়ার কথা সেভাবে হয়তো দিচ্ছে না। আজকে আমাদের এই জায়গায় হাজার হাজার বিঘি জমি সব এরকম প্লাবিত হয়ে গেছে। ধান হবে না, ওরকম এরকম তরমুজ করছে, সে তরমুজে এরকম সব নষ্ট হয়ে গেছে। রাঙামাটিতে বন্যায় প্লাবিত অঞ্চল পরিদর্শন, চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙামাটির লংদু উপজেলার বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিপাকে পড়েছেন কৃষক ও পশুপালনকারী খামারিরা। এসব অঞ্চলের মানুষের জনজীবন বিপাকে পড়ায় বাংলাদেশ সেনাবাহিনী লংদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে
আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয় এবং জনগণের জানমালের নিরাপত্তার পাশে থাকার আশ্বাস দেন তিনি। নরসিংদীর মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সুমন মিয়া মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে টানা 32 দিন চিকিৎসাধীন থেকে মারা যান সুমন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই জুলহাস মিয়া। আন্দোলন চলাকালীন মাধবদী থানার সামনে গত 22 জুলাই সুমনের পিঠে গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করে সংসারে সাহায্য করত সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত 19 জনের পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম। সকালে নরসিংদীর ব্রাহ্মণদীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা জামাতের আমির মাওলানা মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন সহ অন্যান্যরা। এ সময় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন জামাতের আমির শফিকুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান, সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীব, সাবেক সাভার পৌর মেয়র মোহাম্মদ আব্দুল গনি সহ আওয়ামী লীগের 126 জন নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা কমার্স কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত হত্যার দায়ে এই মামলা করা হয়। সাভার মডেল থানার মামলাটি দায়ের করেন নিহত সৈকতের পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। এদিকে নারায়ণগঞ্জের কাজপুরে শফিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কামাল সহ 156 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট ভর্তি ট্রাক খাদে পড়ে 2 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। সকাল 10টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীতে 3 দফা দাবিতে মানববন্ধন করেছে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। রাজধানীর মৎস্য ভবনের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ফিশারিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় কর্মকর্তারা বলেন, আগামী 7 দিনের মধ্যে কর্মচারীদের পদবি পরিবর্তন ও 10ম গ্রেড বাস্তবায়ন এবং পদোন্নতি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা জানতে পারেন যে শুক্রবার কারখানা বন্ধ থাকার সুযোগে মালিকপক্ষ গোপনে কারখানার মেশিনপত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল। এই খবর পাওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায় এবং তারা বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। ফসল নষ্ট করায় দিনাজপুরের হাকিমপুর থানায় 13 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন মকবুল হোসেন। জেলার চ্যাংগ্রামের সদরুল ইসলামের 80% জমি 60 বছর হতে বর্গা চাষাবাদ করে আসছেন মকবুল হোসেন। হঠাৎ হীরক মিলন ও পলাশ সহ 10 থেকে 15 জনের লাঠিয়াল বাহিনী এসে মকবুল হোসেনের 80% জমির চারা উপড়ে ফেলে। এতে 1 লাখ টাকা ক্ষতি হয়েছে। এই বিষয়ে মকবুল হোসেন বাদী হয়ে 13 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে জমির মালিক পলাশ ও মিলনের সঙ্গে কথা বললে তারা বিষয়টি অস্বীকার করেছেন। আমরা এগুলার সুবিচার চাই। পটুয়াখালীতে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ আসাদুজ্জামানের দুর্নীতি সুষ্ঠু তদন্ত ও পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং একে একে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। পরে তিনি আসাদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।